নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দিল্লি ক্যাপিটালস দলকে নিয়ে। দিল্লি ক্যাপিটালস কিন্তু আইপিএল অকশনে কলকাতা নাইট রাইডার্সের একটা অন্যতম প্রতিপক্ষ হতে পারে, কারণ কলকাতা যে টাইপের প্লেয়ারদের টার্গেট করবে, দিল্লি ক্যাপিটালসও কিন্তু সেই টাইপের প্লেয়ারদের টার্গেট করতে পারে। দিল্লির কীরকম স্ট্র্যাটেজি হতে পারে, কি আর কি কোন কোন প্লেয়ারদের তারা টার্গেট করতে পারে, সেই সব নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। আর কয়েকদিন ভিডিও একটু ইররেগুলার আসছে, শেষ দুদিন যেমন ভিডিও আসেনি, তার একটা কারণ হচ্ছে যে আমার ফ্যামিলিতে একটা বিবাহ অনুষ্ঠান চলছে, তো সেখানেই সময় চলে যাচ্ছে, তো অবভিয়াসলি বুঝতেই পারছো। তো মোটামুটি ধরতে পারো 27 বা 28 তারিখ থেকে আবার রেগুলার ভিডিও আসবে চ্যানেলে। আর বাকি তো ভারতীয় টেস্ট দলের যে অবস্থা, সেই নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো। ম্যাচ শেষ হবার পর মেবি একটা সেই নিয়ে কিন্তু আলোচনা করা যেতে পারে। এই ভিডিওতে চলো দিল্লি ক্যাপিটালস নিয়ে আলোচনা করা যাক। কেন আমরা বলছি দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্সের একটা প্রতিপক্ষ হতে পারে, তার জন্য আমাদের দিল্লির টিমটার দিকে তাকাতে হবে। কোন কোন প্লেয়ার তাদের লাগবে সেই দিকে আমাদের তাকাতে হবে। যদিও দিল্লির কাছে যে ব্যালেন্স আছে সেটা কলকাতা নাইট রাইডার্সের প্রায় 3/1 21,80,00,000 টাকা মতো নিয়ে কিন্তু দিল্লি ক্যাপিটালস এইবারের অকশানে যাচ্ছে। এবং দিল্লি ক্যাপিটালস যেই সমস্ত প্লেয়ারদের রিটেন করেছে, সেখানে ক্রিস্টিয়ান স্টাফ, সমীর রিজভি, করুণ নায়ার, KL রাহুল, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, আশুতোষ শর্মা, ভিপ্রাজ নিগম, মাধব তেওয়ারি, ত্রিপুর্ণ বিজয়, অজয় মণ্ডল, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, নটরাজন, মুকেশ কুমার এবং দুষ্মান্তা চামিরা তাদের রিটেন করে রেখেছে। আর যাদের রিলিজ করেছে তাদের মধ্যে কিন্তু আছে ফ্যাফ ডু প্লেসি, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক, ডোনাভন ফেডিরাকে ট্রেড করেছে, সাদিকুল্লাহ অটল বা তার আগে তার যার রিপ্লেসমেন্ট হিসেবে এসেছিল হ্যারি ব্রুক, তাদের রিলিজ করেছে। সঙ্গে মানভেন্থ কুমার, মোহিত শর্মা এবং দর্শন নালকান্ডে তাদের রিলিজ করেছে। মানে নিজেদের গুরুত্বপূর্ণ প্লেয়ার সেইভাবে কাউকে রিলিজ করেনি। প্লেইং ইলেভেনে যারা সুযোগ পাচ্ছিল সেখান থেকে দেখতে গেলে ডুপ্লেসি এবং জেক ফ্রেজার ম্যাকগ্রাক, যারা কিন্তু অ্যাজ এ ওপেনার খেলেছিল, তাদেরও রিলিজ করেছে লাস্ট বছরের টিম থেকে। এবং গত বছরের দিল্লির দলটাও যথেষ্ট ভালো দল ছিল, এবং সেই দলে তারা অলরেডি একটা নীতিশ রানার মতো প্লেয়ার নিয়ে এসেছে। ফলে তাদের যদি ওভারঅল তুমি ব্যাটিংটা দেখো বা ওভারঅল ডোমেস্টিক যে প্লেয়ারগুলো আছে তাদের দেখো, সেখানে কিন্তু যথেষ্ট শক্তি কিন্তু দিল্লির আছে। ভারতীয় ব্রিগেডটা কিন্তু অলরেডি দিল্লির শক্তিশালী। দিল্লির কোন জায়গাতে প্লেয়ার টার্গেট করা উচিত সেই নিয়ে যদি আমরা আলোচনা করি, সেখানে আই থিঙ্ক আমাদের দেখতে হবে একটা প্লেইং ইলেভেন বানিয়ে, যে বর্তমানে যে দিল্লির স্কোয়াডটা আছে সেই স্কোয়াড থেকে আমরা কীরকম প্লেইং ইলেভেন বানাতে পারছি। তো আই থিঙ্ক অভিষেক পোড়েল এবং KL রাহুল তারা দিল্লির হয়ে টপ 3-তে খেলবে। হয় KL ওপেন করবে, অভিষেক 3-এ খেলবে। তবে আমার মনে হয় দিল্লি ক্যাপিটালস যদি KL রাহুলকে 3 নম্বরে খেলায়, তার থেকে বেস্ট ইউজটা করতে পারবে। আমি অভিষেক পোড়েলকে ওপেনে রাখছি, তার সঙ্গে আরেকজন ওপেনারের জায়গা ফাঁকা রাখছি, 3-এ KL রাহুল। দেন দিল্লির কাছে মিডিল অর্ডারে অনেকগুলো অপশান। 4 নম্বরে তারা ইজিলি নীতিশ রানার এক্সপিরিয়েন্সটাকে সেখানে কাজে লাগাতে পারে। করুণ নায়ারকে ইউজ করার অপশান আছে, সামির রিজভিকে ইউজ করার অপশান আছে। অপশান এখানে মিডিলে অনেকগুলো আছে। দেন তারা 5 নম্বরে অক্ষর প্যাটেলকে খেলাতে পারে, যেখানে অক্ষর প্যাটেল কিন্তু ওই জায়গাতে ব্যাট করেছে, ক্যাপ্টেনশিপ করবে, এবং মিডিল ওভারে কিন্তু স্পিনার এগেনস্টে অক্ষরের টেকনিক ভালো, সেখানে কিন্তু অক্ষর 5-এ ব্যাট করতে পারে। দেন দিল্লির মিডিল অর্ডারের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারটা হতে পারে ক্রিস্টিয়ান স্টাফস, যে কিন্তু 6 নম্বরে ব্যাটিং করবে। ওই জায়গাতেই তাকে ইউজ করতে পারে, পরিস্থিতি অনুযায়ী সে অক্ষরের আগেও ব্যাট করতে আসতে পারে। ক্রিস্টিয়ান স্টাফসের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারও স্পিনার এগেনস্টে খেলা ভালো, ভালো ট্যালেন্ট, এবং তাকে দিল্লি ট্রেড করার কথা ভাবলেও কিন্তু লাস্ট অব্দি ফ্যানেরা একদম তাকে কিন্তু রেখে দিয়েছে আন্দোলন করে। তো সেখানে কিন্তু ক্রিস্টিয়ান স্টাফসের পর দিল্লি কিন্তু ইউজ করতে পারবে তোমার 7 নম্বরে হচ্ছে আশুতোষ শর্মাকে, যেও দিল্লির ফিনিশার হিসেবে খেলবে, এবং তার পাশাপাশি 8 নম্বরে ভিপ্রাজ নিগম, অলরাউন্ডার, যেও ফিনিশিংয়ের পাশাপাশি দলের স্পিন অ্যাটাকটাকেও শক্তিশালী করবে। তো সেখানে দিল্লির কিন্তু ব্যাটিং ইজিলি 8 অব্দি টানা যাচ্ছে। দেন 9 নম্বরে মিচেল স্টার্কের মতো প্লেয়ার যদি খেলবেই অবশ্যই, যখন রিটেন করেছে সেখানে স্টার্কও ব্যাটিংয়ে কিছুটা কন্ট্রিবিউট করতে পারে, 9 নম্বরে খেলার জন্য গুড এনাফ ব্যাটার। দেন 10 নম্বরে কুলদীপ যাদব, এবং 11 নম্বরে আই থিঙ্ক দিল্লি কিন্তু ইউজ করতে পারে তোমার নটরাজন অথবা মুকেশ কুমারের মধ্যে একজন ইন্ডিয়ান ফাস্ট বোলার। সেটা কিভাবে দিল্লি ইউজ করতে পারে, আমি 12 নম্বর প্লেয়ারটা সেই জায়গাটা ফাঁকা রাখছি, সেখানে দিল্লির প্লেয়ার লাগবে, সেটা নিয়ে যখন আলোচনা করবো তখন বলছে। তো দিল্লির কিন্তু এরকম একটা প্লেইং ইলেভেন বানানো যাচ্ছে। তুমি যদি মিডিল অর্ডারটা দেখো, সেখানে টপ 3 বা টপ 4-এ আমার মনে হয় না কোনো ভারতীয় ব্যাটসম্যানের দরকার আছে। অভিষেক পোড়েল না চললে ইজিলি দিল্লি KL রাহুলকে দিয়ে ওপেন করতে পারে, এবং 3 নম্বরে নীতিশ রানাকে খেলিয়ে 4 নম্বরে সমীর রিজভি অথবা করুণ নায়ারের মধ্যে কাউকে ইউজ করতে পারে, সেই অপশানগুলো থাকছে।
তো সেখানে দিল্লির টপ অর্ডারে যেটা লাগবে সেটা হচ্ছে একজন বিদেশি এক্সপ্লোসিভ ব্যাটসম্যান। আমার মনে হয় না দিল্লি হয়তো যে ইন্ডিয়ান ওপেনিং প্লেয়ার নিয়ে যাবে, তারা হয়তো একজন এক্সপ্লোসিভ ওপেনারকে নিয়ে আসবে। যদি তারা নিচের দিকে একজন বিদেশি খেলাতে চাইতো তাহলে তো ডোনাভনকে রিলিজ করতো না। তো সেখানে দিল্লির প্রথম টার্গেট হবে একজন এক্সপ্লোসিভ ফরেন ওপেনিং ব্যাটসম্যান, তার পাশাপাশি সেকেন্ড টার্গেট হবে আর একজন ফাস্ট বোলার, এবং সেটাও কিন্তু বিদেশি হবে। কারণ আমরা যে লাইন আপটা বানিয়েছি সেখানে কিন্তু দুজন ফরেন প্লেয়ারকে দেখেছি, ক্রিস্টিয়ান স্টাফস এবং তার সঙ্গে মিচেল স্টার্ক, বাকি ইন্ডিয়ানদের দিয়েই বানিয়েছি। ফলে দিল্লির কিন্তু মেন টার্গেট হবে একজন ওপেনিং বিদেশি প্লেয়ার আর একজন ভালো বিদেশি ফাস্ট বোলার, যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের অন্যতম টার্গেট। যেই কারণে আমি বলছি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের একটা ক্ল্যাশ হতে পারে। দেন দিল্লির হয়তো ইন্ডিয়ান বিভাগে বিশাল কিছু প্লেয়ার আনার নেই, ফাস্ট বোলার একজনকে নিতেও পারে নাও নিতে পারে, এবং তারই পাশাপাশি কিন্তু স্পিনারেরও দরকার নেই, এমনি এই লাইন আপে 3টে স্পিনার আছে, তার পাশাপাশি ব্যাকআপও আছে দিল্লির কাছে। ফলে দিল্লির যেটা আর লাগতে পারে সেটা হচ্ছে যে আশুতোষ শর্মার একটা ব্যাকআপ। সেই জায়গাতে 21 কোটি টাকায় 2 থেকে 3টে প্লেসের জন্য দিল্লি প্লেয়ার টার্গেট করতে পারে, খানচারেক প্লেয়ার নিতে পারে। তো দিল্লির থট প্রসেসটা কিন্তু একদম ক্লিয়ার থাকবে যে তারা কোন কোন প্লেয়ারগুলোকে টার্গেট করবে। এবার সেখানে কোন জায়গাতে দিল্লি খরচা করতে যাচ্ছে সেটা ম্যাটার করবে। আমরা জানি যে মাথিসা পাথিরানার সঙ্গে কলকাতার পাশাপাশি দিল্লিও কথা বলেছে। দিল্লি যদি পাথিরানার পেছনে বড় অ্যামাউন্টটা খরচা করতে চায় তারা হয়তো টপ অর্ডারে অত বেশি খরচা করবে না। সেখানে পাথিরানা যদি দিল্লির টার্গেট লিস্টে থাকে, দিল্লি কিন্তু সেখানে আমরা মুকেশ কুমার / নটরাজনের যে অপশান রেখেছিলাম সেখানে মুকেশ কুমারকে খেলাতে পারবে, কারণ সেখানে মুকেশ কুমার এবং স্টার্ক তারা নতুন বলটা তুলে নেবে, এবং ডেথে কিন্তু স্টার্কের সঙ্গে পাথিরানা, যেটা কিন্তু মারাত্মক একটা কম্বিনেশন হবে। মিডিলে তো বল করার জন্য ভারতীয় স্পিনারদের মধ্যে 3টে অপশান আছেই। সেক্ষেত্রে দিল্লি কিন্তু টপ অর্ডারে আর একটা এক্সপ্লোসিভ ব্যাটসম্যানের সঙ্গে যেতে পারে, এবং ফ্যাব ডু প্লেসির মতো এক্সপিরিয়েন্স প্লেয়ারকে নিয়েছিল, সেখানে এই বছর টার্গেট করতে পারে জনি বেয়ারস্টোর মতো কাউকে, যেও কিন্তু বেস্ট প্রাইসে চলে আসতে পারে। তো বেয়ারস্টো কিন্তু দিল্লির টপ অর্ডারে একটা অপশান হতে পারে। বাকি দিল্লি চাইলে কিন্তু যদি কেএল এর সঙ্গে ওপেন করবে ভাবে, সেখানে বেন ডাকেট টাইপের কোনো প্লেয়ারকেও টার্গেট করতে পারে, যেও দিল্লির জন্য টপ অর্ডারে অপশান হতে পারে। ইভেন জেমি স্মিথ, সেও কিন্তু দিল্লি ক্যাপিটালসের র্যাডারে থাকতে পারে। ফলে সেই বিদেশি ওপেনিং ব্যাটসম্যান যারা কিন্তু কলকাতা নাইট রাইডার্সেরও লিস্টে থাকবে, সেখানে টিম সাইফার্ট বা ফিন অ্যালেনের নামও তুমি বলতে পারো, তারা কিন্তু দিল্লির টার্গেট লিস্টে থাকবে। তারা জেক ফ্রেজার ম্যাকগ্রাককে যদি বেস্ট প্রাইসে পায় তাকে আবার ফেরানোর চেষ্টা করতে পারবে। সেম কলকাতার মতো তারা কিন্তু বিদেশি বোলারদেরও টার্গেট করবে, যেখানে মাথিসা পাথিরানার উপরও তাদের ইন্টারেস্ট আছে। পাথিরানা না পেলে তারা যদি জেকব ডাফির মতো প্লেয়ারকে আনে, ডাফি এবং মিচেল স্টার্ক দুজনকে দিয়ে বোলিং ওপেন করাতে পারবে, এবং তারা কিন্তু নতুন বলে তোমাকে উইকেট তুলে দেবে। ফলে মিডিল ওভারে দিল্লির কাজটা অনেক ইজি হয়ে যাবে। সেখানে দিল্লি কিন্তু মুকেশ কুমারকে না খেলিয়ে নটরাজনকে খেলাবে, যে স্টার্কের সঙ্গে ডেথে বল করবে। সেই অপশানগুলো দিল্লির কাছে কিন্তু খুলে যাবে। ফলে ওই সেম কিন্তু ম্যাট হেনরি, জেকব ডাফি, কাইল জেমিসন, বেন ডরসিয়াস বলো বা লুক উড, সঙ্গে মুস্তাফিজুর রহমান, সাথে অবশ্যই মাথিসা পাথিরানা, সেই টাইপের প্লেয়ার গেলে কিন্তু অফকোর্স দিল্লি ক্যাপিটালসের র্যাডারে থাকবে, যারা কিন্তু কলকাতা নাইট রাইডার্সেরও নজরে আছে। তো সেখানে কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান এবং ওই কিছু ফাস্ট বোলারকে নিয়ে কেকেআর এবং দিল্লির মধ্যে বিডিং ওয়ার হতে পারে। আর একজন যাকে নিয়ে হতে পারে সেটা হচ্ছে কার্তিক শর্মা, যাকে কিন্তু দিল্লি কিছুটা আশুতোষের ব্যাকআপ হিসেবে নিয়ে আসতে পারে। ইভেন তার যা ট্যালেন্ট তাকে আশুতোষের আগেও শুরু করাতে পারে। ব্রিলিয়ান্ট ট্যালেন্ট, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তাকে নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা দেখেছি তার একটা ভিডিও একজন ফ্যান পোস্ট করেছিল, সেটাকে কেভিন পিটারসন কোট করেছিল যে কে রে এই প্লেয়ারটা, এরকম একটা ক্যাপশন দিয়েছিল। দেন এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে জেএসডব্লিউ কিন্তু অফিসিয়ালি কার্তিক শর্মাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অ্যাড করেছে। ফলে জেএসডব্লিউর তরফ থেকেও কিন্তু সেই ইন্টারেস্টটা থাকবে, তারা কিন্তু কার্তিক শর্মার জন্য অল আউট যেতে পারে। কার্তিক শর্মাকে পেয়ে গেলে তাদের কিন্তু ডোমেস্টিক ব্রিগেডটা আরও শক্তিশালী হয়ে যাবে। তো সেখানে কিন্তু দিল্লি ক্যাপিটালসের কাছে এই কয়েকটা প্লেয়ারকেই টার্গেট করতে হবে, এবং 21 কোটি টাকা দিয়ে তারা কিন্তু গত বছরের থেকেও একটা খুবই বেশি শক্তিশালী দল বানাতে পারবে। তো তোমাদের কি মনে হয় দিল্লি কোন কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে বলে তোমাদের মনে হয় কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।